করপল্লবী বা করপল্লবী এটি হচ্ছে মূক ও বধির শিশুদের শিক্ষা দান করার একটি পদ্ধতি। মূক ও বধির শিশুদের শিক্ষা দান করার জন্য বেশ কয়েকটি পদ্ধতি প্রচলিত আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ওষ্ঠ পঠন পদ্ধতি, কম্পন ও স্পর্শ পদ্ধতি, দর্শন ভিত্তিক পদ্ধতি এবং শ্রবণ সহায়ক পদ্ধতি। তার সঙ্গে তো অবশ্যই করপল্লবী বা করপল্লবী পদ্ধতি আছেই। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে মূক ও বধির শিশুদের শিক্ষা দান করার যে সকল পদ্ধতিগুলি আছে সেই সকল পদ্ধতি সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। একবার ভিডিওটিকে মন দিয়ে দেখলেই আপনি কিন্তু এই সংক্রান্ত সকল প্রশ্নগুলির উত্তর অবশ্যই দিতে পারবেন। নমস্কার বন্ধু, আমি বিশ্বদীপ নন্দী। আপনারা দেখছেন নন্দী একাডেমি। শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেশ, তাহলে দেখুন, দুটি শব্দ আমরা এখানে একত্রিত করেছি। একটি হচ্ছে মূক, অপরটি হচ্ছে বধির। এই শব্দগুলি উচ্চারণ করতে গিয়ে আমাদের একটু সমস্যা অনেক সময় হয়ে থাকে, যেটি হচ্ছে যে মুখ কোনো সময় কিন্তু মুখ নয়। আমরা অনেককে বলতে শুনেছি যে মুখ ও বধির শিশু। মুখ বলতে এটা, আর মুখ মানে হচ্ছে বোবা, ময়ে দীর্ঘ উ ক। তাহলে মুখ শব্দের অর্থ হচ্ছে বোবা, যে মুখে কথা বলতে পারে না, এবং বধির সেই শব্দের অর্থ হচ্ছে যারা কানে শুনতে পায় না। সাধারণত মুখের সঙ্গে বধির এবং বধিরের সঙ্গে মুখের একটা ওতপ্রোত সম্পর্ক আছে, কিন্তু তারপরেও বলবো মুখ এবং বধির এই শব্দ দুটি কিন্তু আলাদা, এই শব্দের বৈশিষ্ট্যগুলি কিন্তু আলাদা। কিন্তু একটি শিশু ধরুন সে কানে ছোটবেলা থেকেই শুনতে পায় না, তাহলে কোন বিষয়ের জন্য মানুষ কোন ধ্বনিগুলি উচ্চারণ করে সেটি কিন্তু সে কোনোদিনই শুনতে পায়নি, তাই সে কিন্তু বলতে পারছে না। তাই বধির হলে কিন্তু মুখ হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আবার যে শিশুটি শুধুমাত্র মুখ কিন্তু কানে সে শুনতে পায়, তাহলে কানে শুনতে পেলেও সে কিন্তু নিজের যে এই যে কথা বলার যে আমাদের ষড়যন্ত্র, তার কোনো বিকৃতির জন্য সে কথা বলতে পারে না। তাহলে এখানেও কিন্তু মুখ এবং বধিরের মধ্যে একটা সম্পর্ক কিন্তু স্থাপিত হলো। তার মানে এই নয় যে যে মুখ সে বধির, আবার যে বধির সে কিন্তু মুখ, এরম নাও হতে পারে। তবে একটির সঙ্গে আরেকটি সম্পর্ক আছে। এবার দেখা গেল যে কোনো একটি শিশু সে ছোটোবেলায় শুনতে পেত এবং ছোটোবেলায় কথা বলতে পারত, এখন সে শুনতে পায় না। তাহলে কি এখন সে কথা বলতে পারবে না? হ্যাঁ, এখন কিন্তু সে কথা বলতে পারবে। কেন না, আমরা কোন বিষয়ের জন্য কোন ধ্বনিগুলিকে উচ্চারণ করি সে কিন্তু ছোটোবেলাতেই শিখে ফেলেছে। কাজেই এখন হতে পারে সে কানে শুনতে পাচ্ছে না, কিন্তু এখন তার কথা বলার ক্ষেত্রে কোনো সমস্যা নাও থাকতে পারে। আশা করি মুখ এবং বধির এই বিষয়টি আপনাদের কাছে এখন পরিষ্কার। মুখ এবং বধির দুটো আলাদা জিনিস, এক জিনিস নয়, তবে একটি অন্যটিকে প্রভাবিত করতে পারে, এই হচ্ছে বিষয়। বেশ, এবারে তাহলে মুখ ও বধির শিশু আমরা কাকে বলবো? যে সকল শিশুদের কিছু সমস্যার জন্য এই ত্রুটিগুলি আছে, যে কানে সে শুনতে পায় না অথবা সে মুখ দিয়ে কোনো ধ্বনি উচ্চারণ করতে পারে না, যে ধ্বনিগুলি অন্য কোনো একটি মানুষের কাছে নির্দিষ্ট কোনো অর্থকে পরিস্ফুট করে, তাকেই কিন্তু আমরা মুখ এবং বধির শিশু বলতে পারি। এবার এই যে বধির, এই বধির ব্যাপারটিকে মাপার জন্য একটি স্কেল রয়েছে, সেটা হচ্ছে ডেসিবেল স্কেল। যে সকল শিশুরা 41 থেকে 80 ডেসিবেলের শব্দ শুনতে পায় তাদেরকে আমরা মৃদু বধির বলতে পারি, এবং যে সকল শিশু 80 ডেসিবেলের নিচের কোনো শব্দ শুনতে পায় না, সেই সকল শব্দগুলোকেই তারা উপলব্ধি করতে পারে যেগুলো 80 ডেসিবেলের উপরে, তাদেরকেই কিন্তু পূর্ণ বধির বলা হয়। তাহলে 40-41 ডেসিবেলের নিচেকার শব্দ যে সকল শিশুরা শুনতে পায় তারা সাধারণ স্বাভাবিক শিশু, এবং যাদের শুনতে গেলে 41 থেকে 80 ডেসিবেলের মধ্যেকার শব্দ হতে হবে তবে তারা বুঝতে পারবে বা শুনতে পারবে, তাদেরকে আমরা মৃদু বধির বলবো। এবং যারা 80 ডেসিবেলের নিচেকার কোনো শব্দ শুনতেই পায় না, তাদের উপরের কম্পাঙ্কযুক্ত শব্দ তবেই তারা বুঝতে পারে বা শুনতে পারে, তাদেরকে আমরা পূর্ণ বধির শিশু বলতে পারি। এবারে আসুন একটু পদ্ধতিগুলো নিয়ে জেনে নিই। প্রথমেই যেটা হচ্ছে ওষ্ঠ পঠন। ওষ্ঠ মানে হচ্ছে এই যে এটা একটা খুব মজার গল্প বলি আপনাদের। যখন গোটা বিশ্বব্যাপী করোনা হয়েছিল তখন দেখবেন আমরা সকলে মাস্ক ব্যবহার করতাম, তাই না? এবার মাস্ক পরার জন্য কি হতো, আমরা কিন্তু অন্য একজনের কথা শুনতে পারতাম কিন্তু ততটা বুঝতে পারতাম না, একটা অস্বস্তি হতো আমাদের মনের মধ্যে। কেন না, আপনি জানবেন যে আমরা সব সময় কথা বা ধ্বনিগুলোকে কানে শুনি, সেটা সত্যি, কিন্তু তার সঙ্গে যতক্ষণ না পর্যন্ত তার মুখটাকে দেখতে পাই ততক্ষণ পর্যন্ত সেই বক্তার যে মনের ভাব সেটা আমাদের কাছে সম্পূর্ণ রকমভাবে পরিস্ফুট হয় না। কেন হয় না? না, আমরা কানে শোনার সঙ্গে সঙ্গে কিন্তু তার ঠোঁটের দিকে, তার মুখের দিকে তাকিয়েও কিন্তু অনেক কিছু অনুভব করতে পারি, অনেক কিছু মনের ভাব বুঝতে পারি। এই যে ব্যাপারটা, একেই বলা হচ্ছে ওষ্ঠ পঠন। এখন যখন মাস্ক পরে আছেন তখন হয়তো মাস্কের জন্য আপনার যে কথা সেগুলো হয়তো কিছুটা অল্প শোনা যাচ্ছে, কিন্তু তার থেকেও আরও অনেক বড় কারণ হচ্ছে যে মাস্ক পরা লোকের কথা আমরা বুঝতে পারি না, সেটা হচ্ছে আপনি তার এই যে ঠোঁট
ঠোঁটের যে নড়াচড়া সেটিকে দেখতে পান না। তার জন্যই কিন্তু মাস্ক পরে থাকা বা মুখ ঢেকে রাখা লোকের কথা খুব একটা ভালো বোঝা যায় না, কারণ আমরা সাধারণ মানুষেরা কোনো কারোর কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের মুখটাকেও কিন্তু ফলো করি, এটাকেও কিন্তু ফলো করি, তাই আমাদের সেই বক্তার কথা শুনতে সুবিধে হয়। এখন আরেকটা ছোট্ট উদাহরণ দিই, ধরুন আমি এই যে কথাগুলো বলছি এবং এই যে ভিডিওটা চলছে, এই দুটোর মধ্যে যদি ম্যাচ না করা থাকে, আমি কথাগুলো আগে বলে যাচ্ছি এবং আমার ঠোঁট পরে নড়ছে, তাহলে দেখবেন আপনারা এই নির্দিষ্ট ভিডিওর প্রতি কোনো মনোসংযোগ করতে পারবেন না। কেন না, আমাদের মাঝে ওই যে ঠোঁট আর ওই যে কানে শোনা কথা, এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন হচ্ছে না। তাহলে এই যে ওষ্ঠ পঠন, সেটা কিন্তু কম বেশি আমরা সকলেই করে থাকি। আমরা যখন যার কথা শুনি, যদি তার ঠোঁটটিকে দেখতে পাই, তাহলে অনেক শব্দ আমাদের কানে না পৌঁছলেও আমরা কিন্তু একটা ধারণা করতে পারি যে এই ব্যক্তি এই কথা বলছে। কিন্তু শুধুমাত্র যদি কানে শুনতে হয়, যদি আমরা তার ঠোঁটটিকে দেখতে না পাই, তাহলে ওই যে মোবাইলে নেটওয়ার্ক না থাকলে আমরা কথা পরিষ্কারভাবে শুনতে পাই না, ওই সমস্যাটা তৈরি হয়। কেন না, মোবাইলে কিন্তু আমরা সেই ব্যক্তির ঠোঁটটিকে দেখতে পাচ্ছি না। তাহলে এই বিষয়টি হচ্ছে ওষ্ঠ পঠন। তাহলে যে সকল শিশুদের কথা বলতে সমস্যা আছে, যে সকল শিশুরা শুনতে পায় না, তাদেরকে কিন্তু এই বিষয়টিকেই খুব ভালো করে পড়ানো হয় যে কোনো একজন ব্যক্তি যখন কোনো কথা বলছে, তখন কোন কথা বা কোন ধ্বনির পরিপ্রেক্ষিতে তার ঠোঁটের কেমন অবস্থান হচ্ছে, তার ঠোঁটের অবয়ব কেমন পরিবর্তিত হচ্ছে, তার সঙ্গে একটা নির্দিষ্ট পরিকল্পনা যুক্ত থাকে, যে পরিকল্পনার মধ্যে দিয়ে সেই মুখ এবং বধির শিশুরা ওই নড়াচড়া করা ঠোঁটগুলিকে দেখে কিন্তু ধারণা করতে পারে যে ওই ব্যক্তি কোন বক্তব্য রাখতে চলেছেন বা কোন বক্তব্য রাখছেন। এটাকেই বলা হচ্ছে ওষ্ঠ পঠন। আশা করি আপনারা সকলেই বুঝে গেছেন যে ওষ্ঠ পঠন মানে ঠোঁটগুলো নড়বে, সেই ঠোঁটের নড়াচড়া দেখে নির্দিষ্ট একটি পাঠকে গ্রহণ করা যাবে। যে এই বিষয়ে জানে তিনি করতে পারবেন। এটাই হচ্ছে ওষ্ঠ পঠন, মুখ এবং বধির শিশুদের শিক্ষাদান করার প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে করপল্লবী বা করপল্লবী পদ্ধতি। এর আগে যখন ডিডি বাংলায় খবর হতো, আপনারা দেখেছেন নির্দিষ্ট একটা সময় অন্তর মুখ এবং বধির মানুষদের জন্য কিন্তু খবর হতো। সেখানে কি হতো, সেখানে একজন এই হাতগুলিকে বিভিন্ন রকমভাবে আকৃতি করে করে বিভিন্ন সংকেত তারা প্রকাশ করতেন এবং পাশে একজন সেই সংকেতের অর্থগুলো বলে দিতেন। তাহলে আমরা যারা এই হাতের ভাষা বুঝতে পারি না, তারা বুঝবো না যে কি খবরে বলছে, কিন্তু যে বা যিনি এই হাতের ভাষা বুঝতে পারেন, তিনি কিন্তু দেখেই বুঝে ফেলতেন যে সেখানে যিনি খবর বলছেন তিনি অ্যাকচুয়ালি কি খবর দিতে চাইছেন। এই যে প্রসেস, এটাই হচ্ছে করপল্লবী। অর্থাৎ এই যে হাতের আঙুল এবং তালুর সঙ্গে বিভিন্ন রকম আকৃতি তৈরি করে সেখান থেকে বিভিন্ন সংকেত পৌঁছে দেওয়া, এই যে পদ্ধতি, একেই আমাদের ভারতীয় ভাষায় বলা হচ্ছে করপল্লবী পদ্ধতি। তাহলে প্রথমটা ছিল ওষ্ঠ পঠন পদ্ধতি, যেটা এই পদ্ধতি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন জোয়ান পাবলো বর্নে। আশা করি আপনারা ভুলবেন না যে ওষ্ঠ পঠন পদ্ধতি সেটা হচ্ছে জোয়ান পাবলো বর্নে। এবং দ্বিতীয় হচ্ছে এই যে করপল্লবী পদ্ধতি, সেই পদ্ধতির আবিষ্কর্তা হচ্ছেন পেরিয়ার। আশা করি আপনারা কেউ ভুলবেন না যে প্রথম ওষ্ঠ পঠন জোয়ান পাবলো বর্নে এবং দ্বিতীয় করপল্লবী সেটা হচ্ছে পেরিয়ার। করপল্লবী মানে হচ্ছে হাতের তালু এবং আঙুলগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন সংকেতের মধ্যে দিয়ে কোনো একজনকে কিছু বার্তা দেওয়া। এবং যারা এই হাতের সংকেতগুলিকে এই মুহূর্তে পড়তে শিখে গেছে, তারা কিন্তু অবলীলাই বুঝতে পারবে যে বক্তা তাকে কোন বক্তব্য তার সামনে রাখতে চলেছে, নিজের এই হাতের তালু এবং আঙুলগুলোকে কাজে লাগিয়ে। এটাই হচ্ছে করপল্লবী পদ্ধতি, মুখ এবং বধির শিশুদের শিক্ষাদান করার দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি, 3 নম্বর পদ্ধতি আছে কম্পন ও স্পর্শ পদ্ধতি। আমরা যখন কথা বলছি, তখন কথা বলার সময় আমাদের এই যে মুখের মাসেলগুলো, সেগুলো কিন্তু কম বেশি কম্পন হচ্ছে। আমরা যদি তাকে স্পর্শ করি, তাহলে সেখান থেকে কিন্তু একটা মেসেজ পাবো। এবং আমার মুখ দিয়ে যে কথা বলার সময় বাতাস বেরিয়ে আসছে, সেই বাতাসের মধ্যেও কিন্তু একটা কম্পন আছে, সেটাকেও কিন্তু আমরা স্পর্শ করে উপলব্ধি করতে পারি যে বক্তা কী বক্তব্য রাখতে চলেছে। এই বিষয়টি অপেক্ষাকৃত কঠিন এবং এখনও পর্যন্ত হয়তো মুখ এবং বধির শিশুদের শিক্ষাদান ক্ষেত্রে অতটা কার্যকরী হয়ে ওঠেনি। তবু এটি নির্দিষ্ট একটি পদ্ধতি, যেটিকে আবিষ্কার করেছিলেন কেটি ও সোফিয়া অ্যালকর্ন। কেটি অ্যালকর্ন এবং সোফিয়া অ্যালকর্ন এই দুজন কিন্তু এই নির্দিষ্ট কম্পন ও স্পর্শ পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তাহলে যখন কোনো একজন বক্তা কিছু বক্তব্য রাখবেন, তখন তার মুখের যে কম্পাঙ্ক এবং সেই কম্পাঙ্ককে স্পর্শ করে কিন্তু এই নির্দিষ্ট পদ্ধতি সম্বন্ধে যিনি ওয়াকিবহল রয়েছেন, তিনি কিন্তু একটি নির্দিষ্ট মনের ভাবকে বুঝতে পারবেন। এটি হচ্ছে কম্পন ও স্পর্শ পদ্ধতি।
এরপরে 4 নম্বর রয়েছে দর্শন ভিত্তিক পদ্ধতি। দেখুন, যে শিশুটি মূক ও বধির, সে মুখে কথা বলতে পারছে না, কানে শুনতে পাচ্ছে না, কিন্তু তার তো চোখ দুটি রয়েছে, সেই চোখ দুটি দিয়ে তো সে অনেক শিক্ষা গ্রহণ করতে পারবে। তাহলে দর্শন ভিত্তিক বিষয়বস্তু, দর্শনীয় বিষয়বস্তু যদি তার সামনে উপস্থাপন করা হয়, তাহলে সে কিন্তু সেই দর্শনীয় বিষয় থেকে কিন্তু অনেক জ্ঞান অর্জন করতে পারে। দেখুন, এই মুহূর্তে আমি আপনাদের সামনে কিছু করে দেখাচ্ছি, আপনারা বলুন তো আপনারা নির্দিষ্ট কোনো মেসেজ পেলেন কিনা। অর্থাৎ এই যে পানীয় জল, সেটি এই মুহূর্তে কিন্তু পানের যোগ্য নয়, পান করবেন না। তাহলে এই নির্দিষ্ট বিষয় যদি কোনো একজনের সামনে কোনো একটি উপকরণ দিয়ে যদি প্রদর্শন করা হয়, তাহলে সেখান থেকেও কিন্তু একটি মূক ও বধির শিশু অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারবে। এটি হচ্ছে দর্শন ভিত্তিক পদ্ধতি। এরপরে 5 নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে শ্রবণ সহায়ক পদ্ধতি। এই পদ্ধতি যারা সম্পূর্ণ রকমভাবে বধির নয় তাদের ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। দেখা যাচ্ছে যে একটি শিশু সে আর 5টি শিশুর মতো কানে শুনতে পায় না, কিন্তু সেখানে যদি কোনো যন্ত্রের প্রয়োগ করা হয় তাহলে কিন্তু সে আর 5টা শিশুর মতোই সেই শব্দগুলিকে সেই যন্ত্রের মাধ্যমে শুনতে পাবে। তাহলে তার ক্ষেত্রে শ্রবণ সহায়ক পদ্ধতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কানে একটি মেশিন লাগিয়ে দেওয়া হলো, সে সেই মেশিনের ক্ষমতা বলে আর 5 জনের মতোই সাধারণ স্বাভাবিকভাবে শব্দগুলিকে শুনতে পাচ্ছে। তাহলে যদি শুধুমাত্র তার কানে সমস্যা হয়, সে কিন্তু এই মুহূর্তে সেই শব্দগুলি শুনতে পাচ্ছে, মানে আর 5টা শিশুর মতো মুখ দিয়ে কিন্তু সেই ধ্বনি উচ্চারণ করতেও শিখে যাবে। এই যে পদ্ধতি, এই পদ্ধতির নাম হচ্ছে শ্রবণ সহায়ক পদ্ধতি। তাহলে এই 5টি পদ্ধতি মূক এবং বধির শিশুদের শিক্ষাদান করার জন্য আপাতত আলোচনায় রয়েছে। আরও অনেক পদ্ধতি থাকতে পারে, কিন্তু এই 5টি পদ্ধতি হচ্ছে গুরুত্বপূর্ণ। বেশ, এবারে তাহলে পড়াশোনা অনেক হলো, এবার মূল্যায়ন করার পালা। আপনাদের জন্য 2টি প্রশ্ন রাখছি, সেই প্রশ্ন দুটির উত্তর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দেবেন। আজকের প্রথম প্রশ্ন, যে ওষ্ঠ পঠন পদ্ধতি বলতে আপনি কি বোঝেন, কাদের জন্য এই পদ্ধতি প্রয়োগ করা হয়? আজকের দ্বিতীয় প্রশ্ন, কোন সকল শিশুদের উপর শ্রবণ সহায়ক পদ্ধতি প্রয়োগ করা হয়? এই 2টি প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং তার সঙ্গে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।